হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নিউটনিয়ান মেকানিক্সের 6 নাম্বার ক্লাসে। সো সবাই ধীরে ধীরে যুক্ত হতে থাকো। এর মাঝে অলরেডি আজকে রোজার চাঁদ উঠে গেছে, সো আগামীকাল থেকে রোজা। সবাইকে রমজান মোবারক। ফাইন। ওকে, ফাইন। সবাই আমাকে একটা মিনিট টাইম দিবা, আমি একটু ক্যামেরাটা সেট করে নিই। ওকে, ফাইন। তো সবাই ধীরে ধীরে যুক্ত হয়ে যাও। আচ্ছা, যারা যারা সালাম জানাইছো, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? নিউটন, আমি নিউটন বলছো, ঈদ মোবারক, রমজান মোবারক সবাইকে। আগামীকাল থেকে রোজা। সো ইটস আ ভেরি গুড ডে। আমরা আজকে নিউটনিয়ান মেকানিক্সের ক্লাস 6 নাম্বার ক্লাসটা করব। আশা করব সবাই পুরো ক্লাসটা জুড়ে থাকবা। সেই ক্ষেত্রে আমরা নিউটনিয়ান মেকানিক্সের বেশ উল্লেখযোগ্য একটা অংশ আজকে কভার করব। আমরা গতদিনকে ঘর্ষণের অংশটা পড়েছিলাম। সো ঘর্ষণের অংশের ছোট একটা অংশ বাকি আছে। প্রথমে আমরা ওই অংশটা দেখব, তারপর হচ্ছে গিয়ে আমরা বাকি যেসব অংশ আছে ওইগুলো ধীরে ধীরে শুরু করব। ঠিক আছে? ফাইন। ওকে, তাহলে আজকে কতক্ষণ ক্লাস হবে? আশিক বলছো বেশিক্ষণ না, 1 ঘন্টা 45 মিনিট হতে পারে। হ্যাঁ, আচ্ছা। দীপু, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আজকে আবার তারাবির নামাজটাও আছে, সো ওইটা মাথায় রেখেই আমরা ক্লাসটা করবো আর কি। হ্যাঁ, ফাইন। আমি ভালো আছি মিনহাজ ভাইয়া, বরাবরের মতো আবারও চলে আসলাম। নিউটন, হ্যাঁ চলে আসছো। ফাইন, আচ্ছা, ওকে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। আজকে টাইম একটু কম পাওয়া যাবে। ওকে, ফাইন। তাহলে চলো আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, তোমরা সবাই ধীরে ধীরে যুক্ত হয়ে যাও, এবং সেক্ষেত্রে আমরা গতদিন যে পর্যন্ত পড়েছি তার পরের অংশ থেকে আজকে ক্লাসটা শুরু করে দেব। ঠিক আছে? আচ্ছা, রাহান কবির, থ্যাংক ইউ। হ্যাঁ, তপন স্যারের বইয়ের ম্যাথ বুঝতেছি না, এটা বলছো? আমি নিউটন, কি বলো তুমি? এটা তপন স্যারের বইয়ের ম্যাথ বুঝতেছো না? অবশ্যই বোঝা উচিত। তারপরেও ওইটার উপরে আমরা রিভাইজ করব। সো পুরো জিনিসটা লাস্টে গিয়ে আসলে ক্লিনজিংটা হবে, মানে পুরো সব কিছু গোছায় যখন আমরা পড়ে ফেলবো, এই চ্যাপ্টারে যতগুলো ক্লাস আমার নেওয়া হয়ে যাবে, তারপর আমি তোমাদেরকে কিভাবে ওই জিনিসগুলো মিলায় মিলায় পড়বা সেটা দিয়ে ইনশাল্লাহ ভিডিও বানায় তোমাদেরকে দিয়ে দিব, গুছিয়ে দিব। হ্যাঁ, সো একটা চ্যাপ্টার ফুললি শেষ হওয়ার পরে তোমরা ওই জিনিসটা ধরতে পারবে যে কিভাবে করে আমাদের চ্যাপ্টার ওয়াইজ আমরা আগায় যাব। সো কমপ্লিট যে ফিলটা আসার কথা, ওই ফিলটা ক্লাস করার পরে আসলেও অনেক সময় নিজের অনুশীলন করার পরে নাও আসতে পারে। সেটা আসবে তখন যখন আমি তোমাদেরকে বুঝাই দিব কিভাবে এটাকে অ্যাকুমুলেট করবা। শেষ হবার পরে দেখবা যে ওই
কমপ্লিটনেসটা ফিল হবে। আচ্ছা ফাইন, আবিদ বলছো লিফটের কনসেপ্ট, লিফটের দুইটা কনসেপ্টের অঙ্ক আমরা করেছি, লিফটের উপরে আরও কিছু অঙ্ক থাকতে পারে, তো সেগুলো আমরা দেখব। ওকে ফাইন, তাহলে চলো ক্লাসটা শুরু করে দিই, আজকে আর লেট করা যাবে না। ওকে ফাইন, তাহলে আমরা শুরু করি। কত হচ্ছে, যেহেতু আজকে প্রথম তারাবির নামাজ আছে, সো আমাদের এখন ক্লাসটা শুরু করে ফেলাটা ইম্পর্টেন্ট। তোমরা সবাই ক্লাসটা জুড়ে থাকবে আমি আশা করব। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা ওকে, সো আমরা লাস্টের দিন যেই পর্যন্ত পড়েছিলাম সেটা হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণের একটা টপিক আমরা পড়ি নাই, সেটা হচ্ছে সীমাস্থিক বা সীমান্তিক ঘর্ষণ বল। সীমান্তিক ঘর্ষণ বল, এটা দিয়ে আমরা শুরু করব। সীমান্তিক ঘর্ষণ বল, সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল। আচ্ছা, সো আমরা গতদিন এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে লিমিটিং স্ট্যাটিক ফোর্স। তো আমরা এর আগের দিন স্থিতি ঘর্ষণ বল সম্পর্কে জেনেছি। হ্যাঁ, এখন আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল। সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল মানে হচ্ছে স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মানকে আমরা বলি সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল। এটা সংজ্ঞাটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বলের, স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান। স্থিতি ঘর্ষণ বলের যে সর্বোচ্চ মান সেটাকে আমরা বলি হচ্ছে সীমাস্তিক স্থিতি ঘর্ষণ বল। ওকে ফাইন, তাহলে ব্যাপারটা এরকম দেখো, লেটস সে এটা একটা তল আছে, এটা একটা তল, এই তলের উপরে একটা বস্তু রাখা আছে। এখন আমরা গত ক্লাসে দেখছিলাম বস্তুটা যতক্ষণ পর্যন্ত স্থির থাকে এর উপরে যে কার্যকর ঘর্ষণ বল হয় সেটাকে আমরা বলি হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। হ্যাঁ, লেটস সে এই বস্তুটা সামনের দিকে যাবার প্রয়াস দেখাচ্ছে, সামনের দিকে যাবে যাবে করছে, তাহলে সামনের দিকে যদি সে যাবার প্রয়াস দেখায় আমরা জানি এর পেছন দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে, সেটাকে আমরা স্থিতি ঘর্ষণ বল বলতে পারি। হ্যাঁ, যেহেতু বস্তুটা স্থির আছে, এই বস্তুটা এখন পর্যন্ত সামনে যাচ্ছে না বাট সামনে যাওয়ার প্রয়াস আছে, যেহেতু বস্তুটা স্থির আছে দ্যাট মিনস এইখানে যে ঘর্ষণ বলটা কাজ করছে এই ঘর্ষণ বলটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। এখন দেখা যায় বস্তুটার ঘর্ষণ বল এইখানটাতে আমরা যদি লেটস সে ধরলাম 4 নিউটন ফোর্স দিলাম এবং এটা এখনো স্থির আছে। ওকে, এখনো মনে করো এটা স্থির, তাহলে এটা সিম্পলি হচ্ছে গিয়া স্থির ঘর্ষণ বল। হ্যাঁ, তো আমরা এটাকে গতিশীল করার জন্য আরো বল দিব। সো দেখা গেল এই বলটাকে আমরা একটু বাড়ালাম, বাড়ায়া 5 নিউটন করলাম, এখনো এটা স্থির আছে। ওকে, চলতেছে না, আমরা আরেকটু বল বাড়ালাম, দেখা গেল এই বলটাকে আমরা 6 নিউটন করলাম, তখনও বস্তুটা মনে করো স্থির আছে। তার মানে হচ্ছে গিয়ে এখনো সীমাস্তিক স্থিতি ঘর্ষণ বল পায় নাই। সীমাস্তিক স্থিতি ঘর্ষণ বল হচ্ছে সর্বোচ্চ যত বল প্রয়োগ করলেও বস্তুটা স্থির থাকে। সো 6 নিউটন দেওয়ার পরেও বস্তু স্থির আছে। লেটস সে এরপর এটাকে 7 নিউটন বল দিলে গতিশীল হবার উপক্রম হলো, গতিশীল হবার উপক্রম, গতিশীল হবার উপক্রম হলো। উপক্রম হলো মানে এখনো যেটা গতিশীল হয় নাই বাট হবে হবে করতেছে, তার মানে বুঝতে পারতেছ এর উপর থেকে আর একটু বাড়াইতে গেলেই সে গতিশীল হবে। দ্যাট মিনস এইটাই সর্বোচ্চ বল, যেই বলটা দিলে পরেও বস্তুটা স্থির থাকে, এর থেকে বেশি দিলেই গতিশীল হবে। এই যে ভ্যালুটা, এইটাকেই আমরা বলছি হচ্ছে সীমাস্তিক স্থিতি ঘর্ষণ বল। মানে একটা বস্তু সর্বোচ্চ যতটুকু বল দেওয়ার পরেও স্থির থাকে সেটাকে আমরা বলি সীমাস্তিক স্থিতি ঘর্ষণ বল, বেসিক। এবং সীমাস্তিক স্থিতি ঘর্ষণ বলের সূত্র এই ঘর্ষণের সূত্রের মতো, Fs ইকুয়ালস টু মিউ এস আর, Fs ইকুয়ালস টু মিউ এস আর। নিশ্চয়ই সবাই এটা আমরা বুঝতে পারছি। এবং এই জায়গাতে এই Fsটাকে আমরা বলি সীমাস্তিক স্থিতি ঘর্ষণ বল, সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল।
এইটার উপরে ডিপেন্ড করে আমরা বেশ কিছু অঙ্ক এখন দেখব, ঠিক আছে। আর এই যে মিউএস দেখতে পাচ্ছ, এই মিউএসটা তো আমরা জানি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আর এই যে আর দেখতে পাচ্ছ, আর আমরা জানি তলের উলম্ব প্রতিক্রিয়া, এটা নিয়ে আমরা গবেষণা করেছি এর আগেও, এবং এটা হচ্ছে ওই সব ঘর্ষণের ক্ষেত্রে একই, গতি ঘর্ষণের ক্ষেত্রে যা স্থিতি ঘর্ষণের ক্ষেত্রেও এই উলম্ব প্রতিক্রিয়া একই থাকবে, ঠিক আছে। তাহলে এতটুকু নিশ্চয়ই আমরা সবাই বুঝে ফেলছি। আচ্ছা, 7 নিউটনটাই হচ্ছে গিয়ে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল, এটাকে সীমাস্থিক ঘর্ষণ বল বলে। আপনার যে কোশ্চেন করছো আনসার নিশ্চয়ই পাইছো। ভাই আজকে থেকে তো তারাবির নামাজ আছে, টাইম চেঞ্জ করবেন না? হ্যাঁ, টাইম চেঞ্জ করবো, আজকেই লাস্ট, এই টাইমে ক্লাস হচ্ছে, এবং এরপরে আমরা টাইম চেঞ্জ করে দিব, ঠিক আছে। আচ্ছা ফাইন, এটা ফিক্সড, স্থিতি ঘর্ষণ বলটা একটা নির্দিষ্ট তলের জন্য ফিক্সড থাকে, ঠিক আছে। ফাইন, ওকে। আচ্ছা গেল, আজকে তারাবির নামাজ আছে। হ্যাঁ, আজকে তারাবির নামাজ আছে, তো আমি নামাজের আগে ছেড়ে দিব, টেনশন নাই, নামাজটা আমিও পড়বো। সো নামাজের আগে আমি তোমাদেরকে রিলিজ করে দিব, ঠিক আছে। আজকে রোজার চাঁদ উঠেছে, আগামীকাল থেকে রমজান, সো সবাইকে রমজান মোবারক। তাহলে চলো, যেহেতু নামাজ আজকে আছে, আমরা কিছু অঙ্ক আগে দুধ দেখে ফেলি, ওকে। তাহলে স্থিতি ঘর্ষণ বলের আমরা সংজ্ঞা শিখেছি, এখন স্থিতি ঘর্ষণ বলের উপর ডিপেন্ড করে কিছু অঙ্ক হতে পারে। সো এখানে আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে গিয়ে নিশ্চল কোণ। নিশ্চল কোণ, নিশ্চল কোণ, নিশ্চল কোণ জিনিসটা কি সেটা একটু জেনে নেই আমরা। লেটস সে এই যে একটা তল, হ্যাঁ, এই তলের উপরে আমি এই বস্তুটাকে রাখলাম, মার্কারটা রাখছি। এখন আমি যদি এই তলটাকে আনত করতে থাকি, মানে উঁচু করতে থাকি, তাহলে দেখো একটা নির্দিষ্ট কোণ পর্যন্ত এই বস্তুটা স্থির থাকবে, এরপরে পড়তে শুরু করবে। এই যে উঠাচ্ছি, দেখো এখনো পড়তেছে না, এখনো পড়তেছে না, এখন পর্যন্ত স্থির, এই জায়গায় যাওয়ার পরে পড়তে শুরু করলো। তাইলে মনে রাখবা যে এইটা সর্বোচ্চ যে কোণে বাঁকানোর পরে পড়তে শুরু করছে, ওই কোণটাকে বলা হয় নিশ্চল কোণ। তাহলে ব্যাপারটা এরকম, ধরলাম যে এইটা একটা আনত তল, এটা একটা আনত তল, এবং এই তলের উপরে একটা বস্তু আমরা রেখেছিলাম। এই বস্তুটা সর্বোচ্চ যে কোণ পর্যন্ত নেবার পরেও পড়তেছিল না, সেই কোণটাকে আমরা বলি হচ্ছে নিশ্চল কোণ। সব বুঝতেই পারতেছো, সর্বোচ্চ যত কোণ পর্যন্ত এটাকে আনত করলেও এই বস্তুটা এখানে স্থির থাকবে, সেই কোণটাকে আমরা বলবো হচ্ছে নিশ্চল কোণ। তো এখানে আমাদেরকে নিশ্চল কোণটা কত এটা বের করতে হয়। একটা নির্দিষ্ট তলের একটা নির্দিষ্ট নিশ্চল কোণ থাকে। তোমরা দেখেছো যখন ফ্লাইওভার থেকে বা ব্রিজ থেকে যখন গাড়ি নামে, এরকম অনেক সময় হয় না যে নামার পথে জ্যাম পড়ছে, দ্যাটস ওয়াই এই ঢালের উপরেই গাড়ি ব্রেক করে রাখছে। বাট তখন কি গাড়ি এমনিতে গড়ায় পড়ে না, ওই স্থিতি ঘর্ষণ বলটাকে ইউজ করে ওই জায়গাতে গাড়িটা স্থির থাকতে পারে। এবং ওই ফ্লাইওভারগুলো এমনভাবে ডিজাইন করে যাতে করে এখানে থেমে থাকা বস্তু পড়ে না। এখন সর্বোচ্চ যে কোণ করে রাখলেও বস্তু পড়বে না, সেই কোণকে আমরা বলবো হচ্ছে নিশ্চল কোণ। আমরা এবার নিশ্চল কোণটা বের করে ফেলি, চলো। সো এটা আমরা সবাই জানি, গত ক্লাস থেকেই দেখছি যে আনত তলের উপরে বস্তু থাকলে তল বরাবর নিচের দিকে কাজ করবে mg sin থিটা, তল বরাবর নিচের দিকে mg sin থিটা, এবং তল বরাবর ভিতরের দিকে হচ্ছে গিয়ে mg cos থিটা, তল বরাবর ভিতরের দিকে mg cos থিটা, এটা আমরা জানি। ফাইন, এখন বস্তুটা তো এখন অবধি স্থির, তার মানে বুঝতেছো উল্টা দিকে তার একটা স্থিতি ঘর্ষণ বল কাজ করতেছে, এবং এইটা হচ্ছে গিয়া সীমাস্থিক স্থিতি ঘর্ষণ বল। কেন? সর্বোচ্চ কোণ পর্যন্ত উঁচু করছি, তারপরেও বস্তু পড়তেছে না, তার মানে সর্বোচ্চ ঘর্ষণ বলটাই সে ইউজ করতেছে। ওকে ফাইন, এবং আমরা জানি তলের লম্ব দিকে কাজ করবে হচ্ছে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া, যেটা হচ্ছে আর। এবার বাকি কাজটা আমরা বুঝে ফেলছি, এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন বানাতে পারবো। এই নিচের দিকে mg cos থিটা আর উপরের যে আর, এরা দুইটা পরস্পর সমান। দ্যাট মিনস আমরা বলতে পারবো r ইকুয়ালস টু mg cos থিটা। গেল এটা। দেন এটাও দেখতে পাচ্ছি আমরা যে
এই দিকে কাজ করছে এমজি সাইন থিটা, আর উল্টা দিকে স্থিতি ঘর্ষণ বল, যেহেতু এটা থেমে আছে তাহলে এটা আর এটা সমান, এই জন্যই তো এটা সামনে পেছনে যাচ্ছে না। তাহলে আমরা লিখতে পারবো স্থিতি ঘর্ষণ বল এফএস ইকুয়ালস টু হবে এমজি সাইন থিটা। ওকে ফাইন। এখন এটাও তো আমাদের জানা আছে স্থিতি ঘর্ষণ বল ইকুয়ালস টু মিউ এস আর, স্থিতি ঘর্ষণ বল ইকুয়ালস টু মিউ এস আর। ওকে ফাইন। তাহলে এই এফ এস এর জায়গায় আমরা বসাই দিতে পারবো মিউ এস আর ইকুয়ালস টু এমজি সাইন থিটা। এইবার যে দুইটা ইকুয়েশন আসছে এই দুইটা ইকুয়েশনকে আমরা চাইলে ভাগ করে ফেলতে পারি, যেহেতু সাইন থিটা কস থিটা আছে। তাহলে এদেরকে যদি আমরা ভাগ করে দেই তাহলে দেখো এই এমজি পড়ে যাবে, ডান সাইডে থাকবে ট্যান থিটা, ইজন্ট ইট? এমজি কাটা, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। আর এই পাশে দেখতেছো আর কেটে যাবে, থাকবে হচ্ছে মিউ এস। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম আমাদের ফাইনাল ফর্মুলাটা। এই ফর্মুলাটাই আমরা বের করতে চাইছি। তাহলে আমরা ফর্মুলা পেয়েছি এটা ট্যান থিটা ইকুয়ালস টু মিউ এস, ট্যান থিটা ইকুয়ালস টু মিউ এস। তাহলে এখানে যে থিটাটা আছে, এখানে যে থিটাটা আছে এটাই হচ্ছে নিশ্চল কোণ, এটাই নিশ্চল কোণ, মানে কোন তলকে সর্বোচ্চ কত কৌণিক অবস্থানে নিলেও বস্তু গড়ায় পড়বে না, সেই কোণটাই আমরা এখান থেকে পাবো। আর এটা তো আমরা জানি এটা হচ্ছে স্থিতিঘর্ষ গুণাঙ্ক। তার মানে নিশ্চল কোণ বের করা খুবই সোজা একটা কাজ। আমরা লিখতে পারবো থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স মিউ এস, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স মিউ এস। এবং এই সিম্পল এই অঙ্কটাই একবার বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল, এটা বোর্ডে আসারও অঙ্ক, এই কনসেপ্টের অঙ্ক বোর্ডেও চলে আসতে পারে, আর বোর্ডে আসে, তোমরা দেখতেই পারো যে বোর্ডে এর আগেও আসছে। ফাইন। যদি এভাবে করে বলতো যে কোন রাস্তার, বলা আছে কোন রাস্তার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 0.25 হলে ওই রাস্তার নিশ্চল কোণ কত? ওই রাস্তার নিশ্চল কোণ কত? নিশ্চল কোণ কত? এই কোশ্চেনটাই আসছিল। সো এটা সিম্পলি আমাদের কাছে এমসিকিউ এর মতো হয়ে গেছে, ডিরেক্ট আমরা এই সূত্রটা ইউজ করে ফেলতে পারবো। আমরা এখান থেকে লিখতে পারবো নিশ্চল কোণ থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স মিউ এস। আর আমরা জানি মিউ এস এর ভ্যালুটা হচ্ছে এই অঙ্কের জন্য মিউ এস এর ভ্যালুটা 0.25। তাহলে এখানে লিখে দিব ট্যান ইনভার্স 0.25। তাহলে যেটা আসে ওইটাই আমাদের আনসার। ঠিক আছে, আই গেস সবাই আমরা এটা বুঝে ফেলছি। ক্লিয়ার? দেখা যাক। ওকে ফাইন, ক্লিয়ার। এই যে সেলিনা আক্তার, বুঝতে পারছো তাই না? একদম সোজা, জাস্ট বুঝে বুঝে পড়লে জিনিসপত্রগুলা অনেক সোজা। ভাইয়া বুয়েটে গতদিন আসা একটা কোশ্চেন সলভ করতে পারছি 5টা ক্লাস করেই। আরে সেরা, ভেরি গুড। সেজান অলরেডি একটা কোশ্চেন সলভ করে ফেলতে পারছো। তোমাদের তো সিলেবাস এখনো পড়া শেষ হয় নাই, আমাদের এই কোর্সের আমরা প্রথম চ্যাপ্টারটা পড়তেছি। সো সম্পূর্ণটা যখন শেষ হবে তখন মেজরিটি অঙ্ক আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার, ভেরি গুড। বর্ষণ বুঝতে পারছো, আফতান বুঝছি, সবাই এটা আমরা বুঝে ফেলছি। সাজ্জাদ বলছো আরেকবার ভাইয়া। সাজ্জাদ দেখো এইখান থেকে এই সূত্রটা বের হইছে, ঘর্ষণ বল ইকুয়ালস টু এমজি সাইন থিটা আর ঘর্ষণ বল ইকুয়ালস টু মিউ এস আর, আর আর ইকুয়ালস টু এমজি কস থিটা। এই দুটাকে ভাগ করলে ট্যান থিটা ইকুয়ালস টু মিউ এস, এটাই সূত্র। দ্যাট মিনস আমরা লিখতে পারবো থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স মিউ এস। এখন রাস্তার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, এটা বসাইলে আমরা পেয়ে গেছি রাস্তাটা সর্বোচ্চ কত কোণ পর্যন্ত বাঁকা করে দিলে, আনত করে দিলেও বস্তু ওর উপর থেকে গড়ায় পড়বে না। এই কোণের থেকে একটু বড় কোণ যদি আমি বানাই সেই ক্ষেত্রে ওই বস্তুটা গড়ানো শুরু করে দিবে। ঠিক আছে, এই যে আনসার দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে 14.03 ডিগ্রি। এত ডিগ্রির থেকে বেশি বাঁকাইলে বস্তু গড়ানো শুরু করবে। ঠিক আছে, সবাই এটা আমরা বুঝে ফেলছি। এবার আসো। ওকে,
এরপরে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে এরকম সুন্দর একটা অঙ্ক, একটা কনসেপচুয়াল ম্যাথ। সুতার টান পাশাপাশি হচ্ছে ঘর্ষণের একটা মিলবন্ধন আমরা এখানে দেখব। লেটস সে এইটা একটা তল, হ্যাঁ, এইটা একটা তল আছে এবং এই জায়গাতে একটা দেয়াল আছে, দেখতেছো এখানে একটা দেয়াল মানে উলম্ব দেয়াল, আর এইখানে একটা বস্তু বা তল আছে, হ্যাঁ। এখন এই তলের উপরে আমরা একটা বস্তুকে রেখে দিলাম, এই তলের উপরে আমরা একটা বস্তুকে রাখছি, ওকে ফাইন। তাহলে এবং নিচে আরেকটা বস্তুকে আমরা ঝুলায় রাখছি, এইখানে আরেকটা বস্তুকে আমরা ঝুলায় রাখছি, দেখো ফাইন। এইবার আমরা এদেরকে কানেক্ট করে দিলাম। লেটস সে এখান থেকে একটা দড়ি এই পর্যন্ত আসছে এবং এখান থেকে একটা দড়ি এইটার সঙ্গে যুক্ত, এবং এদের দুই মাথাকে আবার আমরা এই দেয়ালের সঙ্গে যুক্ত করে ঝুলায় রাখছি। সবাই নিশ্চয়ই সেটআপটা বুঝতে পেরেছ যে এই বিন্দুতে আমরা তিনটা দড়ি রাখছি, একটা দেয়ালে গেছে, একটা এই বস্তুর সঙ্গে গেছে, একটা নিচের এই ঝুলন্ত বস্তুর সাথে আছে, হ্যাঁ। এবং এদের ভর বলে দেওয়া আছে, যেমন এইটা হচ্ছে প্রথম বস্তু, এর ভর m1, যেটা আমরা ধরলাম লেটস সে হচ্ছে গিয়ে 10 কেজি, এটা হচ্ছে 10 কেজি। এবং এইখানে আরেকটা বস্তু, এটা হচ্ছে m2 এবং এটার ভর 5 কেজি, এটার ভর 5 কেজি, ওকে আচ্ছা ফাইন। এখন এই যে দড়িটা আছে, দড়িটা কতটুকু কোণে আছে এটা বলা আছে। লেটস সে দড়িটা এখানে 30 ডিগ্রি কোণে আছে, দড়িটা এখানে আছে 30 ডিগ্রি কোণে, ওকে ফাইন। এখন আমাদেরকে কোশ্চেন করছে যে এইটা একটা টেবিল, লেটস সে এটা একটা টেবিলের তল, হ্যাঁ, এটা একটা টেবিল। কোশ্চেনটা করেছে টেবিলের পৃষ্ঠের স্থিতি ঘর্ষণ বল কত, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত। বুঝতেছো পুরো সেটআপটা স্থির আছে, এই পুরো সেটআপটা এভাবে করে ঝুলে আছে। তো আমাদেরকে বের করতে হবে টেবিলের পৃষ্ঠের স্থিতি ঘর্ষণ বলটা কত। সবাই নিশ্চয়ই কোশ্চেনটা আমরা বুঝতে পারছি, ক্লিয়ার? সুন্দর অঙ্কটা দেখেই তোমার ভিতরে একটা কিউরিসিটি জন্মাবে যে এইখানে এই টেবিলের পৃষ্ঠে একটা ঘর্ষণ বল আছে, তাহলে ওই যে ঘর্ষণ বলটা আছে তার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক অ্যাকচুয়ালি μs, এটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। ফাইন, ওকে হ্যাঁ, আজকে ব্যাংকিং কোনটা তোমাদেরকে আমি দেখাই দিব, আজকে টাইম খুব কম আছে, হ্যাঁ। আমরা মোটামুটি 7:45 পর্যন্ত পড়তে পারবো মনে হচ্ছে, কজ আজকে যেহেতু প্রথম তারাবির নামাজ, সবাই নিশ্চয়ই নামাজটা পড়বা, তো আজকে আমরা কম টাইম পড়তে পারবো। তো ইনশাল্লাহ আমরা ব্যাংকিং কোনটা এটা পড়ার পরে ব্যাংকিং কোনটা পড়ে আজকে ক্লাসটা শেষ করবো। আজকে ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করো, হ্যাঁ। মিনহাজ বলছে সুন্দর ভাইয়া, আচ্ছা ফাইন। তাহলে চলো এইটা আমরা এখন সলভ করি। এই অঙ্কটা নিয়ে অনেক চিন্তা ভাবনা হতে পারে, অনেক রকম ভাবে হতে পারে, বাট আমরা অনেক সহজ হতে এটা করে ফেলতে পারবো। দেখো এই জায়গাতে এইটা আমরা সবাই বুঝতে পারতেছি যে সুতা একটা টান বল কাজ করবে এবং টান বল সবসময় ঝুলন বিন্দুর দিকে কাজ করে। এই যে সুতাটা আছে এটা টান বল কিন্তু এই দিকে কাজ করবে এবং এই টান বলটা হবে টি, এই টান বলটা হচ্ছে গিয়ে টি, একদম এই বিন্দুর দিকে সুতার টান বল টি কাজ করতেছে, ওকে ফাইন। এখন টি এর দুইটা উপাংশ আছে, একটা উপাংশ হচ্ছে এই দিক বরাবর, আরেকটা উপাংশ হচ্ছে এই দিক বরাবর, এটা তো আমরা সবাই বুঝতে পারতেছি। টি এর দুইটা অংশ, একটা এদিকে আর একটা এইদিকে। তাহলে এই দিকের যে অংশ এটা কত হবে, এই কোণটা যেহেতু 30, তো আমরা বুঝতে পারতেছি এই দিকের অংশ হবে টি cos 30, এটা আমরা জানি, যার সঙ্গে কোণ তার সঙ্গে cos হয়, টি cos 30। আর এটার উলম্ব দিকে অংশ হবে হচ্ছে গিয়া টি sin 30, এটার উলম্ব দিকে অংশ হচ্ছে টি sin 30। তাহলে আমরা দুইটা বল পেয়ে গেছি, এদিকে টি cos 30, উপরের দিকে টি sin 30। এবার দেখো এই বস্তুটা নিচের দিকে একটা ওজন দিচ্ছে যেটা হচ্ছে m1g। আবার দেখো এই বস্তুটা যখন এই যে টি cos 30 ওকে সামনে টান মারতেছে দড়িতে, ও পেছন দিকে একটা ঘর্ষণ বল তৈরি করতেছে
এবং এই দিকে ওর একটা স্থিতি ঘর্ষণ বল মিউএস কাজ করবে, যেহেতু এখনো স্থির, তো সবাই স্থির, এই সিরাপটা স্থির ছিল। ঠিক আছে, এবার দেখো খুব সহজে মিলাই ফেলতে পারবো আমরা এটা। সেটা হলো আমরা দেখতেছি উপরে কাজ করতেছে টি সাইন 30 আর নিচে কাজ করতেছে m1g। এটা আর এটা পরস্পর সমান, এই জন্যই তো স্থির আছে। তাহলে লিখতে পারবো টি সাইন 30 ইকুয়ালস টু m1g। নিশ্চয়ই সবাই বুঝছো, এটা সমান দেখেই এটা ঝুলে আছে। দেন সামনে কাজ করতেছে টি cos 30 আর পেছনে কাজ করতেছে ঘর্ষণ বল। দেখো সামনে এই দড়িতে এটা টান কাজ করতেছে আর এইদিকে স্থিতি ঘর্ষণ বল। তাহলে Fs আর টি cos 30 সমান। তাহলে আমরা লিখতে পারবো টি cos 30 ইকুয়ালস টু হচ্ছে টি cos 30 ইকুয়ালস টু Fs। টি cos 30 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে Fs। ওকে, আচ্ছা ফাইন। এখন আমরা এটা জানি Fs ইকুয়ালস টু মিউ এস আর। Fs ইকুয়ালস টু মিউ এস আর। এখন আরটা কত দেখতেছো, এই বস্তুটার নিচের দিকে কাজ করতেছে m2g আর তলের উলম্ব প্রতিক্রিয়া তল বরাবর উপরের দিকে, তাহলে উপরে হচ্ছে আর। তাহলে এই আর m2g এর সমান, r ইকুয়ালস টু m2g। তাহলে এখানে আমরা কিন্তু বসাই দিতে পারবো মিউ এস আর ইকুয়ালস টু হচ্ছে m2g। নিশ্চয়ই সবাই বুঝছো। এইবার এই দুজনকে আমরা যদি ভাগ করে দেই, এই দুটাকে যদি আমরা ভাগ করে ফেলি, তাহলে দেখো যে এদেরকে ভাগ করে দিলে টি টি কাটা থাকবে সাইন 30 বাই cos 30, যেটা হচ্ছে গিয়া tan 30। এখানে থাকবে tan 30 ডিগ্রি ইকুয়ালস, খেয়াল করো এই যে কিন্তু মিউ এস আছে, তাহলে ভাগ করতেছে, তাহলে m1 বাই m2, এখানে থাকবে হচ্ছে m1 বাই m2। আর দেখো এই জি কাটা আর সঙ্গে আছে মিউ এস। সবাই নিশ্চয়ই বুঝছি, এই জি বাদ m1 বাই m2, সঙ্গে আছে 1 বাই মিউ এস, সঙ্গে আছে 1 বাই মিউ এস। নিশ্চয়ই বুঝছি। অঙ্ক শেষ। কিভাবে অঙ্ক শেষ? দেখো যে tan 30 মান আমরা জানি, tan 30 হচ্ছে গিয়া 1 বাই রুট 2, 1 বাই রুট 3। tan 30 ইকুয়ালস টু 1 বাই রুট 3। m1 এর ভ্যালু অঙ্কে বলা আছে 10 কেজি, m2 এর ভ্যালু অঙ্কে বলা আছে 5 কেজি। এই ভ্যালুগুলো এখানে দেওয়া আছে। আমাদের দরকার মিউ এস এর ভ্যালু ইন্টু 1 বাই মিউ এস। ওকে ফাইন। তাহলে মিউ এস ইকুয়ালস টু আসবে হচ্ছে, এইটা কাটাকাটি করলে এখানে থাকবে 2 আর এখানে আসবে রুট 3। ওকে, তাহলে এখান থেকে চলে আসবে রুট 3। হোপফুলি সবাই আমরা এইটা বুঝতে পারছি। ওকে ফাইন। এই ভ্যালুটা 1 এর থেকে বড় চলে আসে, ইউজুয়ালি এখান থেকে ক্যালকুলেশন হলে ভ্যালুটা 1 এর থেকে বড় চলে আসে। এর কারণ হচ্ছে এই দুইটা ডেটার ভ্যালুটা একটু চেঞ্জ করে দিলে ভ্যালুটা 1 এর থেকে ছোট আসবে, কারণ ঘর্ষণ গুণাঙ্ক 1 এর থেকে ছোট হয়। এইটা হচ্ছে গিয়ে 5 কেজি আর উপরের এটা হচ্ছে গিয়ে 10 কেজি। তাইলে দেখবা ভ্যালু একদম পারফেক্ট আসছে। সেক্ষেত্রে এখানে একটু চেঞ্জ আসবে, উপরে হচ্ছে 5 কেজি, নিচে হচ্ছে 10 কেজি। তাইলে এই ভ্যালুটা একদম অ্যাকুরেট আসবে। এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে গিয়া রুট 3 বাই 2। তাহলে এইটা আমাদের মিউ এস এর ভ্যালু, এটা আমাদের মিউ এস এর ভ্যালু। হোপফুলি সবাই এই অঙ্কটা বুঝতে পারছি। খুব সুন্দর একটা অঙ্ক। দেখো দড়ির টান পাশাপাশি ঘর্ষণের একটা মিলবন্ধন কিন্তু এই অঙ্কটার মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। বুঝছি সবাই? ভেরি গুড। এই যে মেজরিটি এটা আমরা বুঝে ফেলছি। আমি কিন্তু ডেটাটা একটু কারেকশন করে দিয়েছি, তাই না? এবং এটা ভ্যালু হচ্ছে 0.86, এটা ভ্যালু হচ্ছে 0.866। তার মানে ওই তলটা অত্যন্ত স্থির ঘর্ষণ বল পাচ্ছে, যেটার ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.866। ফাইন। সো ঘর্ষণে এর বাইরে কোনো অঙ্ক আসলে তুমি বইয়ে পাবে না আর কি। আচ্ছা, রিফাত বলছো ভাইয়া মজার ছিল, সেকেন্ড বস্তুটা আর হইল না কেন স্যার? আচ্ছা ফারা বলছো স্যার আর সেকেন্ড বস্তুটা বস্তু আর হইল না কেন? বুঝি না আসলে কথাটা, আর একবার একটু বলো ভাইয়া। ক্রিস্টাল ক্লিয়ার, রোহান বুঝতে পারছো? ফাইন। ঘর্ষণ কোণ পড়াবেন না? ওই ঘর্ষণ কোণটাই নিশ্চল কোণ। আচ্ছা, বারবার আপনার বলতেছো ঘর্ষণ কোণটাই নিশ্চল কোণ। আপনার অনেকে বইয়ে দেখবা যে ঘর্ষণ কোণের কথা বলছে,
এই ঘর্ষণ কোণটা বেসিক্যালি নিশ্চল কোণ। ঘর্ষণ কোণটা আসলে একটা ভুল ওয়ার্ড, ওই বইয়ে যেটা ঘর্ষণ কোণ লেখা আছে কোনো বইয়ে থাকতে পারে এই জন্য, এটা ভুল ওয়ার্ড, এটার নাম হবে নিশ্চল কোণ। ওকে ফাইন। আচ্ছা ওকে, রায়হান বলছো অনেক মজা ছিল, ক্লিয়ার। তাহলে চলো আমরা আরেকটা মজার অঙ্ক করি, এইটাই আমাদের ঘর্ষণের লাস্ট ম্যাথ আর কি। হ্যাঁ, তো এই অঙ্কটা খুবই মজার, এই অঙ্কটা খুবই মজার, এটা আমরা বুঝতে পারবো এবং এটা বোঝার মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে পারবো যে আমরা ঘর্ষণের অনেক গভীরে জিনিসপত্র বুঝে ফেলছি। হ্যাঁ, তো চলো আমরা অঙ্কটা করি। অঙ্কটা হচ্ছে এইটা একটা বক্রতল, মনে করো এইটা একটা গোলাকৃতির বক্রতল, কড়াই, ওই যে রান্না করার যে কড়াই আছে না এরকম, মানে গর্ত করা, গোলক আকৃতির গর্ত করা একটা তল। হ্যাঁ, এখন এই যে তলটা আছে এটাতে একটা বক্রতার ব্যাসার্ধ থাকবে, রেডিয়াস অফ কার্ভেচার থাকবে বা ব্যাসার্ধ থাকবে সোজা কথা, এবং এইটার ব্যাসার্ধ লেটস সে আমাদের বলা আছে এইটার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 10 মিটার, এইটার ব্যাসার্ধ 10 মিটার। ওকে আচ্ছা ফাইন। এবং এই যে তলটা আছে এই বাঁকা তল, এটার একটা ঘর্ষণ গুণাঙ্ক আছে। হ্যাঁ, এই তলের বলা আছে তলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, তলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, তলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক যেটাকে আমরা মিউএস বলি আর কি, সেটা হচ্ছে 0.25। হ্যাঁ, এটা দেওয়া আছে। এখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে একটা পোকা এই তল দিয়ে হাইটা উঠবে। হ্যাঁ, লেটস সে এইখানে সে আছে, এইখানে একটা পোকা আছে, ওটা এখান থেকে হাঁটতে শুরু করছে, উপরের দিকে হাঁটতে শুরু করছে। তো এখন কোশ্চেনটা হচ্ছে গিয়ে পোকাটা সর্বোচ্চ কতটুকু উচ্চতা হেঁটে উঠতে পারবে। পোকাটি সর্বোচ্চ কত উচ্চতায় হেঁটে উঠতে পারবে, পোকাটি সর্বোচ্চ কত উচ্চতায় হেঁটে উঠতে পারবে। চমৎকার না কোশ্চেনটা? মানে এখান থেকে ভূমি থেকে ওটা শুরু করছে, উইটা সবথেকে কতটুকু উচ্চতা পর্যন্ত হেঁটে উঠতে পারবে। কজ বুঝতেই পারতেছো হেঁটে উঠতে উঠতে বেশি উপরে উঠলেও গড়ায় পড়ে যাবে, তো সর্বোচ্চ কতটুকু পর্যন্ত সে উঠতে পারবে আমাদের এইটা বের করতে হবে। চমৎকার কিন্তু অঙ্কটা। হ্যাঁ, স্টেটমেন্ট শুনেই একটা মনের ভিতরে কিউরিওসিটি তৈরি হয়ে যাওয়ার কথা যে কিভাবে কি করে, তাই না? তো এই জিনিসটাই আমরা হচ্ছে কি এখন করব। ফাইন, সবার কাছে স্টেটমেন্ট ক্লিয়ার? সবাই একটু জানান দাও যে স্টেটমেন্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা ওকে, আচ্ছা ফাইন, ওকে ক্লিয়ার। নিহাল বলছো মন ভালো নাই আজকে। কেন মন ভালো নাই? কালকে থেকে রমজান মাস চলে আসতেছে, তো মন তো ভালো থাকা উচিত, তাই না? দেখবা যে রমজান মাস যখন আসবে তখন রোজা রাখলে মন খুব উৎফুল্ল থাকে। রমজান মাস খুব প্রোডাক্টিভ আমার লাইফে, স্টুডেন্ট লাইফে যত রমজান মাস আসছে প্রত্যেকটা রমজান মাস আমার জন্য খুব ব্লেজিং ছিল। প্রত্যেকটা রমজান মাসে আমি আমার পড়ালেখায় যতটুকু গ্যাপ ছিল ওইটা ফুলফিল করার চেষ্টা করেছি, এবং যেটা আমাকে অনেক হেল্প করেছে। রোজার মাসে কিন্তু পড়ালেখা ভালো হয়। সো ইনশাল্লাহ সামনে তোমার মন ভালো হয়ে যাবে। ক্লিয়ার? সবাই স্টেটমেন্ট বুঝছি। এবার আছে এই অঙ্কটা আমরা সলভ করব। ওকে ফাইন। এখন লেটস সে এই পোকাটা হেঁটে এই অবধি আসলো, ধরলাম পোকাটা হেঁটে এই পর্যন্ত পৌঁছাইলো, এই পর্যন্ত সে হেঁটে পৌঁছাইলো। ফাইন, তাহলে এই পর্যন্ত যদি পৌঁছায় তাহলে এইখানটাতে খেয়াল করো যে সে এখন এই জায়গাতে আছে। ওকে, এখন সে কতটুকু উচ্চতায় উঠছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা বের করা খুবই ইজি। এই যে এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাইলে বের করতে পারবো এই যে উচ্চতা এতটুকু সে উপরে উঠছে, এখানে আসা মানে হচ্ছে এতটুকু উপরে উঠছে, এটা বের করতে পারবো।
ওকে, এবং এটাও কিন্তু ব্যাসার্ধ আর এর সমান। এখন ওই উচ্চতাটা যদি বের করতে চাই, এই উচ্চতা বের করতে হলে আমাদের এই কোণটা দরকার। এই কোণটা বের করলে এই উচ্চতা বের করা যাবে। দেখো পুরোটা দেখলেই বুঝে যাব। এখন এর উপরে কোন পোকাটা আর উঠতে পারে না, এর উপরে উঠতে গেলেই সে গড়ায় পড়ে যাচ্ছে। এর উপরে যেই উঠতে যায় গড়ায় পড়ে যায়। তাহলে ব্যাপারটা এরকম, দেখো আমরা এইখানে একটা স্পর্শক আঁকলাম, এই কার্ভেচারের এখানে একটা স্পর্শক আঁকলাম। তাহলে দেখতেছো এই জায়গাতে একটা ত্রিভুজ ফর্ম করছে, এই জায়গাতে একটা ত্রিভুজ ফর্ম করছে, এই বিন্দুতে একটা স্পর্শক আঁকছি। তাহলে এই কোণটা থিটা। এখন এটা সবাই বুঝতে পারা উচিত, এটা সবার বুঝতে পারা উচিত যে এই কোণটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে এই যে স্পর্শক আঁকছি এইখানে, তাহলে এই কোণটা থিটা হলে আমরা বুঝতেছি এই পোকাটার উপরে দুইটা বল কাজ করবে। একটা বল হচ্ছে গিয়ে এই স্পর্শক বরাবর নিচের দিকে, যেটা হবে mg sin থিটা। আরেকটা বল হচ্ছে তলের ভিতরের দিকে, যেটা হচ্ছে mg cos থিটা। এই কনসেপ্টটা আমরা আগের থেকেই জানি, এই যে এখানে অলরেডি আমরা ইউজও করেছি, এই যে এখানে আমরা ইউজও করেছি নততলে এই বরাবর, তল বরাবর সাইন, ভিতরে কস। তো ওইটাই দেখো যে এইখানে যখন সে আসে, আচ্ছা এইখানে একটু ওকে, আচ্ছা দেখো একটু এখানে চিত্রটা একটু কারেক্ট করি, একটু বাঁকা হয়েছে, এই রেখাটা একটু বাঁকা হয়েছে। এই রেখাটা বেসিক্যালি এরকম হবে, এই যে এরকম, এই যে লম্ব দেখতেছো এরকম, এটা হচ্ছে mg cos থিটা। সবাই নিশ্চয়ই এটা বুঝতে পারছি যে এই তল বরাবর mg sin থিটা, তলের ভিতর দিকে mg cos থিটা। এখানে অঙ্কিত স্পর্শকটা আনুভূমিকের সঙ্গে থিটা কোণ করছে। এখন এটা খুব কোয়াইট ইজিলি প্রমাণ করা যায়, এখানে সে যে কোণ করবে এখানেও সেই কোণটাই তৈরি হবে। খুবই সিম্পল, জিওমেট্রি দিয়ে প্রমাণও করা যায়। এটা বুঝতেও পারতেছো যে যত সে উপরে ওঠে তত এখান থেকে ওই কোণটাই সরে যায়। আমরা যদি একটা ত্রিভুজ এঁকে প্রমাণ করতাম সেটাও বের করা যাবে। সোজা কথা, এই কোণটা আর এইটা নতি কোণটা সমান হয়। ওকে, আচ্ছা তাহলে এবার খেয়াল করে দেখো যে বস্তুটা এখনো স্থির, এর উপরে উঠলে সে পড়ে যেত। বস্তুটা মানে পোকাটা এখনো স্থির, এই পর্যন্ত উঠতে পারছে, এর উপরে যদি সে উঠতে যাইতো তাহলে গড়ায় পড়ে যেত। তাহলে দেখো এখানে আরো কিছু বল কাজ করতেছে। কোনটা সেটা? সেটা হচ্ছে আমরা বুঝতে পারতেছি নিচের দিকে তার একটা বল কাজ করতেছে, এই তল বরাবর নিচের দিকে mg sin থিটা। তাইলে তার উল্টা দিকে নিশ্চয়ই আরেকটা বল আছে যেটা এটাকে ধরে রাখছে, এবং এই দিকে কার্যকর বলটা হচ্ছে গিয়ে স্থিতি ঘর্ষণ বল। কজ বুঝতেছো নিচের দিকে mg sin থিটা কাজ করতেছে, বস্তু এখনো পড়তেছে না, তার মানে বুঝতেছো এই fs টা mg sin থিটার সমান, এই জন্য এটা পড়তেছে না, যেহেতু স্থির আছে, দ্যাটস ওয়াই স্থিতি ঘর্ষণ বল। ওকে ফাইন। এবং এইটার উল্টা দিকে তো উলম্ব প্রতিক্রিয়া, তলের উল্টা দিকে কাজ করতেছে হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া, যেটাকে আমরা বড় আর বলি। তাহলে এবার বুঝতে পারতেছি mg sin থিটা ইকুয়ালস টু fs। এখান থেকে লেখা যাবে mg sin থিটা ইকুয়ালস টু fs, আর fs ইকুয়ালস টু হচ্ছে μs r, fs ইকুয়ালস টু μs r। আর এখান থেকে দেখতেছো r ইকুয়ালস টু mg cos থিটা, r ইকুয়ালস টু mg cos থিটা। তাইলে mg cos থিটা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে r। এবার এই দুটাকে ভাগ করে দিলে আবার ওই নিশ্চল কোণটাই আসলে চলে আসবে। এদেরকে ভাগ করলে mg বাদ থাকবে হচ্ছে tan থিটা ইকুয়ালস টু r কাটা μs। তাহলে এখান থেকে থিটা কিন্তু বের হয়ে যাচ্ছে, tan ইনভার্স μs। এবং আমরা μs এর ভ্যালুটা জানি, μs এর ভ্যালু 0.25। তার মানে এইটা কিন্তু একটা নিশ্চল কোণ বের হইছে, এবং এই নিশ্চল কোণটাই বেরোনোর কথা। কারণ হচ্ছে দেখো আমরা একবারও লিখতে পারতাম এই পর্যন্ত সে স্থির, তার মানে এই যে কোণটা এটা তো তার নিশ্চল কোণ। ওকে ফাইন। এবং এইটার নিশ্চল কোণের ভ্যালু কত আসবে এটাও কিন্তু আমরা আগে একদম সেম ডেটা দিয়ে ক্যালকুলেশন করে রাখছিলাম, 14.03। দ্যাট মিনস ওখানে নিশ্চল কোণটা হবে 14.03 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পাইছি, এবং এই কোণটা সমান হবে। তাহলে এই কোণটার মান হচ্ছে আমরা জেনে ফেলছি 14.03। এবার খেয়াল করে দেখো ও কত উচ্চতায় উঠছে, এটা বের করা কোয়াইট সিম্পল। কিভাবে বের করা যাবে? দেখো যে
এইটা একটু আমরা সবাই বুঝতে পারতেছি যে এই পুরোটুকুর দৈর্ঘ্য আর এই পুরোটুকুর দৈর্ঘ্য হচ্ছে ব্যাসার্ধের সমান, এইটাও তো আর এর সমান। তাহলে আর এর এই দিক বরাবর অংশ কত হবে? আর এর এই দিক বরাবর অংশ এতটুকু আমরা বুঝতেছি। এই কোণটা যদি থিটা হয় তাহলে এই ব্যাসার্ধের এই দিকের অংশ হচ্ছে গিয়ে আর কস থিটা, এই দিকের অংশ আর কস থিটা, সবাই বুঝতেছো? এইটা আর আর এই দিকের অংশ আর কস থিটা, আর এই পুরো অংশটা হচ্ছে আর। তাহলে দেখো তো এই উচ্চতার ভ্যালুকে এখান থেকেই বের করা যাবে। এটা হচ্ছে উচ্চতা এইচ, সে এখান থেকে এখানে আসছে মানে এতটুকু উচ্চতায় আসছে, তাই না? এখান থেকে এখানে আসা মানে এতটুকু উচ্চতায়। তাহলে পুরো আর থেকে যদি আর কস থিটা বাদ দিয়ে দিই তাহলে এইচ থাকবে। তাহলে এখান থেকে লেখা যাবে এইচ ইকুয়ালস টু, এখান থেকে লেখা যাবে যে এইচ ইকুয়ালস টু আর মাইনাস আর কস থিটা, এইচ ইকুয়ালস টু আর মাইনাস আর কস থিটা। তাহলে দেখো এখান থেকে এটা কমন নেওয়া যাবে আর 1 মাইনাস কস থিটা। তাহলে ক্যালকুলেশন করলে ডেটা আমরা পেয়ে গেছি। ব্যাসার্ধের ভ্যালু 10, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 10, তাহলে 1 মাইনাস থিটার ভ্যালু আমরা আগে বের করছি 14.03। হ্যাঁ, এটা যদি এখানে আমরা বসায় দেই তাহলে দেখো আমরা বুঝতে পারছি পোকাটা সর্বোচ্চ এতটুকু উচ্চতা পর্যন্ত হেঁটে উঠতে পারবে, এর উপরে সে আর উঠতে পারবে না, এর উপরে উঠতে গেলেই সে গড়ায় পড়ে যাবে। তো দেখো এইখানে তার এমজি সাইন থিটার সমান পরিমাণ স্থিতি ঘর্ষণ বল পাচ্ছে। এটা তো সীমাস্থিক স্থিতি ঘর্ষণ বল, এর থেকে বেশি উপরে উঠলে কি হইতো? এর থেকে বেশি উপরে উঠে এলে স্পর্শকের এই কোণটা বড় হইতো, এই কোণটা বড় হইলে এমজি সাইন থিটার মানটা বড় হইতো, এমজি সাইন থিটার মানটা বড় হয়ে গেলে স্থিতি ঘর্ষণ বলের থেকে বেশি বল দরকার হইতো, যেটা সে পাইতো না, তাহলে গড়ায় পড়ে যেত। দ্যাটস ওয়াই এই কোণের উপরে সে আর উঠতে পারতো না। ওইখান থেকে ইকুয়েশন জেনারেট করা হয়েছে, দ্যাটস ওয়াই ওইটাই সর্বোচ্চ উচ্চতা ছিল। হোপফুলি সবাই এটা বুঝছো। এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা অঙ্ক ছিল। এইটা হচ্ছে এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সব থেকে বেশি ক্রিটিক্যাল একটা অঙ্ক আমরা সলভ করলাম, এবং এই অঙ্কটা প্রথমে বলি নাই, কারণ প্রথমে বলে অনেকে ভয় পায়। আইআইটিতে আসা একটা প্রবলেম। ওকে ফাইন, তাহলে দেখো এইটা কেন করলাম। এই টাইপের অঙ্ক আমাদের অনেক করতে হবে, অনেক করার কোনো দরকার নাই। এই টাইপের অঙ্ক আমরা অনেকগুলো কখনোই করব না, বাট লাস্টে পুরো ঘর্ষণটা আমরা অনেক ডিটেলসে পড়েছি, তো লাস্টে এসে একটা অঙ্ক করানোর মাধ্যমে তোমাদের কনফিডেন্সটা যেন বাড়ে যে এই অঙ্কও আমরা পারতেছি, সেটার জন্য এই অঙ্কটি আমি তোমাদেরকে দেখাইলাম। হ্যাঁ, ফারা বলতো আরেকবার বলতে, আরেকবার তো বলবো, অবশ্যই বলবো। তো তার আগে যারা বুঝতে পারছো তারা একটু জানাও বুঝছো কিনা, আরেকবার বলবো। হ্যাঁ, আচ্ছা ফাইন। হ্যাঁ, একটু হার্ড ছিল। গৌরব দাস জয় বলতো একটু হার্ড ছিল। হ্যাঁ, এই অঙ্কটা হার্ড ছিল, এই অঙ্কটা অনেক কঠিন ছিল, তাও আমি করাইছি। তার কারণ খুবই সিম্পল, এই টাইপের অঙ্ক তো অনেক সোজা হবে না, বাট একটা অঙ্ক আমি জাস্ট করাইছি। এটা যদি কেউ নাও বুঝো কোনো প্রবলেম নেই, তারপরেও এই অঙ্কটা আমি করাই রাখলাম, দু একজন হয়তো বা বুঝতে পারো, বাট এইটার সঙ্গে আমাদের একাডেমিক কারিকুলামের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, ফাইন। সো এখানে ভয় পাওয়ার কিছু হয় নাই, ক্লিয়ার। অনেকে আবার বুঝতে পারছো, সাকিব বলছো মজা পাইছি। ট্রায়াঙ্গেল কেন আনলাম, সৌমিত্র চন্দ্র বলছো। আচ্ছা ফাইন, হার্ড ছিল মুসলিম আক্তার বলছো। এখন আসো আরেকবার এটা বুঝছো, সেজন বলছো বুঝছি, ভেরি গুড। সমান কিভাবে অ্যাঙ্গেল দুইটা, অ্যাঙ্গেল দুইটা কিভাবে সমান এইটা এখান থেকে প্রমাণ করে দেখানো যায়। এখন আমি ওটা প্রমাণ অঙ্কটার মধ্যে করি নাই, এর কারণটা হচ্ছে এটা, ওইটা প্রমাণ করতে গেলে অঙ্কের জিনিসটি তোমরা মাথা থেকে ভুলে যাইতা। তো এটা এখন আমি প্রমাণ করে দেখাবো। তো এই অঙ্কটা আরেকবার বুঝাইতে বলছো, আমি আরেকবার বুঝিয়েও দিচ্ছি। দেখো ফাইন, অনেকগুলো পয়েন্ট এখানে বুঝতে হবে। ট্রায়াঙ্গেল কিভাবে আসলো, অ্যাঙ্গেল কিভাবে সমান, দেখাই দিচ্ছি। দেখো, সেটা হচ্ছে পোকাটা যদি এখানে থাকতো, দেখো পোকাটা এখানে থাকতে পারে, পোকাটা এখানে থাকতে পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে। বিভিন্ন জায়গায় যখন সে উঠতেছে বক্রতলে, তখন আমরা তার দেখবো স্পর্শকটার নতিকোণ কত। এই বিন্দুতে থাকলে স্পর্শকের নতিকোণ, এখানে একটা স্পর্শক আঁকতাম, স্পর্শকটা আনুভূমিকের সঙ্গে যে কোণ করত সেটা হয়তো তার নতিকোণ। আরেকটু উপরে যখন উঠবে তখন দেখো স্পর্শকটা এরকম হবে, তখন তার নতিকোণটা আরেকটু বেড়ে গেল। দেখতে সেটার থেকে এই কোণটা বড়, উঁচু, ঢালু। তার মানে বুঝতেছো, আমরা দেখেছি বস্তু যখন উপরে ওঠে তার দিকে স্পর্শক বরাবর যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে এমজি সাইন থিটা। এখন আমাদের দেখতে হবে সে কত কৌণিক অবস্থানে আসে, দ্যাটস ওয়াই ট্রায়াঙ্গেল আঁকছি। এটা রায়হান কবির জিজ্ঞাসা করেছো, ট্রায়াঙ্গেল আঁকলে
ট্রায়াঙ্গেলটা কোন ট্রায়াঙ্গেলটা নিব? বস্তুটা যে অবস্থানে আছে ওই অবস্থানে স্পর্শক বরাবর একটা স্পর্শক আঁকবো, তারপরে সেটা ট্রায়াঙ্গেলটা নিব। গেল এটা, ফাইন। এরপর অনেকেই বলছো যে এই থিটা এবং উপরের থিটা সমান কিভাবে হয়। দেখো এটা লেটস সে আমরা ধরে নিছিলাম পোকাটা এই পর্যন্ত আসতে পারছে, তাহলে এই পর্যন্ত যদি আসতে পারে আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকবো। দেখো এটা আনুভূমিক তল, এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকলাম। এই যে এখানে একটা প্রথমে স্পর্শক আঁকছি, এরপর আমরা এই যে ট্রায়াঙ্গেলটা ফুলফিল করলাম। এখন কোশ্চেন হচ্ছে এই কোণটা কিভাবে উলম্বের সঙ্গে এই কোণটা সমান হয়, এইটা আমরা দেখতে চাচ্ছি, তাই না? এটা কিভাবে সমান হয়, সো এটা আমরা দেখি। চলো, সেটা হলো এইভাবে করে দেখতে পারবো আমরা। এইটা তো আমরা আগের দিনই দেখছি যে এইটা হচ্ছে উলম্ব আর এইটা হচ্ছে গিয়া নিচের দিক। এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা সমান, এটা আমরা আগের ক্লাসেই দেখছি। নততলে যখন আমরা নততল দেখেছিলাম তখন এটা দেখেছিলাম যে এটা যদি থিটা হয়, এইটা যদি লম্ব হয় নিচের দিকে, আর এটা যদি তলের লম্ব হয়, এটা হচ্ছে তলের উপরে লম্ব, আর এটা হচ্ছে নিচের দিকটা, এটা হচ্ছে নিচের দিকটা, তাইলে এদের মাঝের কোণ এইটা, এটা সমান হয়। এটা আগের 4 নাম্বার ক্লাসে আমরা দেখছি। ওকে, এটা জিজ্ঞাসা করলাম, তাহলে তো একদম 4 নাম্বার ক্লাসের আলোচনা চলে যেতে হয়, তাই না? ফাইন, তাহলে বুঝতেছি এই থিটাটা আর এই থিটাটা যে সমান, এই যে তলের উপরে লম্ব, এটা হচ্ছে তলের উপরে লম্ব, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি লম্ব, মানে ভূমির সাথে লম্ব, এদের মাঝের কোণ এই নতি কোণের সমান। তাহলে এবার একটু খেয়াল করেন তো আপনারা সবাই, সেটা হচ্ছে এই কোণ আর এই কোণ কি সমান হওয়া উচিত না? বিপ্রতীপ কোণ, তাই। এবার দেখো এই রেখা আর এই রেখা কি সমান্তরাল, পাশাপাশি এইটা তাদের সাধারণ ছেদক, তাহলে কি একান্তর কোণ, দ্যাটস এই কোণ সমান। তাহলে বুঝতেছি এই কোণ এই কোণের সমান হয়। সবাই নিশ্চয়ই বুঝছো, এই কোণটা সমান, এইটা এটা বিপ্রতীপ, এইটা আর এটা একান্তর, তার মানে এই কোণ এবং লম্বের সাথে যে কোণটা করবে এই কোণ এবং এটা লম্বের সাথে যে কোণটা এইটা সমান হবে। ব্যাখ্যা পেয়ে গেছে এটার। এবার আসো অঙ্কটা আরেকবার বুঝাই দিতে বলছো, অঙ্কটা আমি আরো একবার বুঝাই দিচ্ছি। ভালো অঙ্ক তো, আরেকবার বুঝে নিলে ব্যাপারটা ভালোই হবে। দেখো, ফাইন। তো এইটা ছিল প্রথম অবস্থান পোকাটার। পোকাটা এখান থেকে এখানটাতে আসছে, এখান থেকে এখানটাতে আসছে। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে যখন এখানে গেছে, আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই জায়গাতে একটা স্পর্শক আঁকবো। এই যে স্পর্শক আঁকলাম, তাহলে এই কোণটা যে কোণ, এই কোণটাও সেই কোণ, এটা তো বুঝাইছি আমি। হ্যাঁ, গেল। এরপর এইটা আমরা সবাই জানি যে তল বরাবর ভিতরের দিকে কাজ করবে mg cos থিটা, তল বরাবর এই দিকে কাজ করবে mg sin থিটা, তাই তো? আচ্ছা, এবং এইটা এখনো স্থির, দ্যাটস ওয়াই এটার উল্টা দিকে যেটা কাজ করতেছে সেটা হচ্ছে ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ বল। যেহেতু নিচে mg sin থিটাতে পড়তে চাইতেছে, তার উল্টা দিকে স্থিতি ঘর্ষণ বল। আর এই একদম উলম্ব বরাবর কাজ করবে তলের প্রতিক্রিয়া আর। এইখান থেকে আমরা দুইটা ইকুয়েশন বের করছি, এই দুটো ইকুয়েশন এখানে আমরা দেখতে পাচ্ছি, r ইকুয়ালস টু mg cos থিটা আর ঘর্ষণ বল ইকুয়ালস টু mg sin থিটা। সো ঘর্ষণ বল ইকুয়ালস টু মিউ এস আর, এদেরকে ভাগ করলে tan থিটা ইকুয়ালস টু মিউ এস আসছে। মিউ এস এর ভ্যালু দেওয়া ছিল, তাহলে এখান থেকে থিটা পাইছি, মানে আমরা এই কোণটা পেয়ে গেছি। এই কোণটা, এই কোণ পেয়ে গেলে উচ্চতা বের করা কোয়াইট সিম্পল। কিভাবে? দেখো এই পুরাটুকু হচ্ছে r, আর এটাও তো ব্যাসার্ধ, তলের উপরেই তো আছে r। আর এর এই বরাবর অংশ কত আমরা জানি, আর এর এই বরাবর অংশ হচ্ছে r cos থিটা, এই কোণ তো জানি। তাহলে দেখো পুরো r থেকে r cos থিটা বাদ দিলেই কিন্তু আমরা পেয়ে যাব এই অংশটা, এটাই তো আমাদের উচ্চতা, r মাইনাস r cos থিটা। আর এর ভ্যালু 10 দেওয়া ছিল, থিটার ভ্যালু আমরা অঙ্ক করে এখানে বের করছি। তাহলে দেখো r মাইনাস r cos থিটা, আর এর ভ্যালু 10, থিটার ভ্যালু 14.03। সবাই এবার বুঝে ফেলা উচিত, প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু আমি আনসার করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ফাইন। রায়হান কবির বলছে স্যার অনেক 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 থ্যাঙ্কস, বুঝতে পারছি, থ্যাঙ্কস স্যার, মাই প্লেজার। সবসময় আমি তোমাদের কোশ্চেনে আনসার দেওয়ার চেষ্টা করব। আমি এরকম করব না কখনো যে তোমাদের কোশ্চেনে আনসার দিতে চাবো না। হয়তোবা দু একটা কোশ্চেনের আনসার আমার দেওয়া হয় না, হয়তোবা সেটা আমার কমেন্ট চোখেই পড়ে নাই, অনেকগুলো কমেন্ট আসে তো, এটা হতে পারে, বাট চেষ্টা আমার সর্বোচ্চ থাকবে তোমাদের পাশে থাকার আর কি। ক্লিয়ার? সৌরভ বুঝতে পারছো? হাসান সাদিক ক্লিয়ার? ক্লিয়ার ভাই। এই যে এখন যে বুঝতে পারছো, এখন একটা ভালো লাগা কাজ করতেছে না?
চমৎকার অঙ্ক বুঝছি না, এই অঙ্ক জীবনেও তোমার একাডেমিকে আসবে না, এই অঙ্ক জীবনেও তোমার এইচএসসি পরীক্ষায় আসবে না। এই অঙ্ক যদি তোমার অ্যাডমিশন পরীক্ষাতে আসে, সেইটা হবে অ্যাডমিশন টেস্টে আসা সব থেকে কঠিনতম অঙ্ক। এবং এই অঙ্ক তোমার অ্যাডমিশন টেস্টে আসলে, সেটা বুয়েট বলো, ঢাকা ইউনিভার্সিটি বলো, যেখানে বলো, ঢাকা ইউনিভার্সিটি আসবে না, বুয়েটেও যদি আসে, সেটা ছাইরা আসলেও তুমি বুয়েটের টপ 100-এ থাকতে পারবা। মানে বুঝছো তো? তাহলে আমরা এটা করলাম কেন? এটা করলাম এই কারণে, সেটা হচ্ছে যে সবকিছু তো আমরা শিখলাম, এর আগে তো সবকিছু ঘর্ষণের আমরা শিখলাম, সব শেখা শেষ। এর আগে আমি যা যা পড়াইছি এর থেকে বেশি ঘর্ষণে কেউ পড়তেছে না, ইন্টারমিডিয়েটে এর থেকে বেশি ঘর্ষণে কেউ পড়ে না, আমি একদম লিখে গ্যারান্টি সহকারে আমার সাইন দিয়ে দিতে পারবো। সো এইটা পড়াইলাম এই কারণেই যে আমরা সব পড়ে ফেলছি, আমরা সব পারবো, তারপরে একটা অঙ্ক যদি একটু অ্যাডভান্স দেখে রাখি, তাহলে কি কনফিডেন্স আরো বাড়লো না? যা দরকারই নাই তাও পারি, তাহলে তখন না মনে হবে যে ইয়েস আমি এটা পারবো, তাই না? এই অনুভূতিটা তোমাদেরকে দেওয়ার জন্য একটা অঙ্ক করলাম। জীবনে সবকিছুর মিনিং থাকতে হয় না, কিছু কিছু জিনিস ভালো লাগার জন্যই করতে হয়, তাই না? হ্যাঁ, আর রোহান বলছে ভাইয়া আর এখানে স্কেলার রাশি না, আর তো স্কেলার রাশি ভাইয়া, কিন্তু কথা হচ্ছে এইটার উপাংশ বের করছি, আর এর এই লম্ব বরাবর অংশটুকু কত এটা বের করছি, এটা তো বের করাই যায়। আর তো স্কেলারই রাশি, মানে ব্যাসার্ধ স্কেলার রাশি, বাট সরণটা কিন্তু ভেক্টর রাশি, সরণ হিসেবে আমরা চিন্তা করছি। এইটার এই আর এদিকে অংশ হচ্ছে আর cos থিটা, যে কোনো কিছুর অংশ, এটা দৈর্ঘ্যের অংশ নিশ্চয়ই বরাবর, এটা নেওয়াই যায়। আচ্ছা, আজান দিছে এক্স্যাক্টলি। ক্লিয়ার ভাইয়া? দেন আমাদের রমজান মাসে কি করব? তন্ময় আহমেদ বলছো রমজান মাসে, আমি এই রোজার মাসে আসলে নামাজের রক্তটা এখনো দেখি নাই, আজকেই দেখবো আর কি। মানে ওই নামাজের সময়সূচি তো রমজান মাসে একটু আলাদা হয়, 5-10 মিনিট এদিক ওদিক করা হয়। তো প্রথম কথা হচ্ছে রমজান মাসে মাগরিবের পরে, মানে ইফতারের পরে আসলে পড়ার সুযোগটা খুব কম, কারণ ইফতারের ইমিডিয়েট পরে তারাবির নামাজ চলে আসে। যেমন আজকের দিনটাই ধরো না, এই যে কিছুক্ষণ আগে মাগরিবের আজান দিছে, এখন অলরেডি 30 মিনিটের মধ্যে হচ্ছে এশার আজান দিয়ে দিছে। তো তারাবির নামাজ থাকে, তারাবির নামাজ অনেক লম্বা, তো ওইটা তো শেষ হইতে হইতে 10টা বেজে যায়, প্রথম দিকে 9:30 10টা বাজে, এরপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে ছোট হয়। তো ওই সময় শরীর ছেড়ে দেয়, সারাদিন রোজা রেখে ইফতার করে তারাবির নামাজ পড়ার পরে শরীর খুবই ছেড়ে দেয়, ওই সময় কারো পড়ার মতো অবস্থা থাকে না। তো রমজান মাসে ইফতারের পরে পড়াটা খুবই ডিফিকাল্ট। আমার কাছে রোজার মাসে সব থেকে বেস্ট টাইমিং মনে হয় জোহরের পরে, জোহরের নামাজের পরে। জোহরের নামাজের পরে আমাদের হচ্ছে গিয়ে আসরের নামাজের আগে অবধি একটা বড় টাইম থাকে, ওই সময়টাতে রোজার মাসে তো খাওয়া দাওয়া নাই মেজরিটিরই, সো ওই সময়টাতে এমন কোনো প্রেশার থাকে না আর কি। হ্যাঁ, সো আমি চিন্তা করেছি যে আসরের পরে আবার মাগরিবের আগেও কিছুটা টাইম থাকে, তো একদম ইমিডিয়েট জোহরের পরে না, জোহরের ঘন্টা খানেক পরে একটা সময় সিলেক্ট করব আজকে রুটিনটা দেখে। আজকেই তো রোজার চাঁদ উঠলো, সো আজকে রাতেই আমি দেখব যে নামাজের রক্তটা কখন, এরপর জোহরের 1 ঘন্টা পরের দিকে একটা টাইম নিব, মাঝে হয়তো বা আসরের রক্তটা পড়বে, ওই রক্তটাতে আমরা একটা ব্রেক নিয়ে আসরের নামাজটা পড়বো, এরপর আসরের নামাজের পরে কিছুটা সময় আমরা পড়ে শেষ করব মাগরিবে যথেষ্ট আগে, যাতে করে আমরা সবাই টাইম নিয়ে সুন্দর মতো ইবাদত করতে পারি এবং ইফতারটা ভাঙতে পারি। হ্যাঁ, এইটাই বেস্ট টাইম, এবং ওই সময়টাতে বডি প্রোডাক্টিভ থাকে। আমি দেখছি যে অনেকে মনে করো যে রোজায় ধরবে, রোজায় ধরে না, এটা তুমি সাইকোলজিক্যালি চিন্তা করো, ওই সময়টাতে বরঞ্চ অ্যাক্টিভ থাকে, খালি পেটে সব থেকে বেশি পরিশ্রম করা যায়, ভরা পেটে ঘুম আসে, বুঝছো? সো ব্যাপারটা এরকমই। ওই সময়টাতে আমি এর আগেও যখনই পড়াইছি অফলাইনে বা অনলাইনে, রোজার মাসে ওই টাইমটাতেই পড়াইছি। তোমাদের যত সিনিয়র ভাইয়া পুরা আছেন 24 ব্যাচের বা হচ্ছে 23 ব্যাচের, ওদেরকে জিজ্ঞাসা করলে তোমরা জানবা যে যারা ডু অর ডাই 1-এ ছিল 24 ব্যাচের, ওদের ক্লাসটা হইতো জাস্ট ইমিডিয়েট মাগরিবের আগে। আমার মনে আছে এমন দিনও গেছে ওদের আরেকটু পরে, একদম মাগরিবের আগে আগে শেষ হইতো, যে আজান দিতে 4 মিনিট বাকি আছে, আমি একটা টপিকে ফুল স্টপ দিয়ে এইটা খুলতে খুলতে আজান দিয়ে ফেলতে যায়, ইফতার করতেছি। সো মেমোরি, তাই না? কষ্ট করতে হয়, ভালো করতে হলে কষ্ট করতে হয়। আচ্ছা, ফাইন। আর কয়টা ক্লাস লাগবে? জোহরের পরে দেন। হ্যাঁ, জোহরের পরেই দিব, জোহরের পরেই দিব। আজকের ক্লাসটা যদি আমি পূর্ণাঙ্গ দিতে পারতাম, আজকে তো ওই যে আজান দিয়ে দিছে, আর কন্টিনিউ করা যাবে না, আজকে প্রথম তারাবি, আজকে করা যাবে না আর কন্টিনিউ, সবাই নামাজটা পড়তে যাবে। সো আজকে যদি আরো 1 ঘন্টা পাইতাম, ইউজুয়ালি তো এরপরে একটা নামাজের ব্রেক দিয়ে আমি আরো 1 ঘন্টা পাই, তাহলে সেক্ষেত্রে আর একটা ক্লাস লাগতো। আজকে 6 নাম্বার ক্লাস, 7 নাম্বার ক্লাসে শেষ হয়ে যেত। কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে, আজকে যেহেতু আমরা ফুললি পড়তে পারলাম না, আজকে হাফ ক্লাস হইলো,
সো দ্যাটস ওয়াই এটার উপরে আরও 2টো ক্লাস নিব আমরা। এটার পরের ক্লাস হচ্ছে শুক্রবার শনিবার, নেক্সট শুক্র শনি আমাদের নিউটনিয়ান মেকানিক শেষ। নেক্সট শুক্র শনি 2 দিনই রোজার মাঝে ক্লাস হবে ইনশাল্লাহ। নামাজ রোজা করবো আমরা সবাই, পজিটিভ এনার্জি নিয়ে ক্লাসে দাঁড়াবো এবং সুন্দর করে তোমাদেরকে গুছাই দিব, দেখো। ওকে ভাইয়া, মাগরিবের আগে তো কাজ থাকে ইফতার প্রিপারেশনের, এই যে লুমা বলছো, হ্যাঁ ট্রু। তো মাগরিবের আগে পর্যন্ত যাব না, তোমাদের জন্য মাগরিবের আগে পর্যন্ত যাব না, টাইমটা দেখতে পারতেছি না দেখে আমি মানে বলতে পারতেছি না। তো আজকেই দেখবো আমরা, নেক্সট ক্লাস শুক্রবার, টাইম আছে মাঝখানে। আমি আজকে দেখে কালকেই অ্যানাউন্সমেন্ট ভিডিও আকারে তোমাদের গ্রুপে ড্রপ দিয়ে দিচ্ছি। ওকে, আর টাইমটা হবে হচ্ছে জোহরের একটু পরে, জোহরের নামাজটার একটু পরে আসর পর্যন্ত আর কি, এরকম। হাতে ডেফিনেটলি মাগরিবের আগে ঘন্টা খানেক টাইম তোমাদের থাকবে, তো 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকলে তো ইফতার প্রিপেয়ার তুমি করতে পারবা লুমা, তাই না? এটা একটা মজার কাজ, বাসায় যখন সবাই ইফতার করার জন্য রেডি থাকে, ইফতার যে বানানো সেই সময়টা খুব মজার। আমার নিজেরও ভালো লাগে, যে আমি খুব বেশি কিছু করি না, যে শরবত গোলানো টোলানো এই ব্যাপারগুলো, এগুলো খুব ভালো লাগার জিনিস আর কি। ইনশাল্লাহ ওই টাইমটা তোমাদের থাকবে। ফাইন, ওকে ওকে ওকে। তো আজকে ক্লাসটা সকাল 5টায় দিয়ে নানি কাজ করতে বল, সকাল 5টায় সেহরি করার পরে না একটা অন্যরকম ঘুম আসে, ওই সময় দিলে কষ্ট হয় আসলে। আচ্ছা ফাইন, ওই টাইমটা দিয়েন না, রোহান বলতেছো না 5টা দিচ্ছি না, সমস্যা নাই। ওকে হ্যাঁ, কারেন্ট আবার চলে গেছে। ওকে ফাইন, তাহলে এখন আর আমরা লেট না করি, আজানটা দিয়ে দিছে। আজকে ক্লাসটা আমরা এই 1 ঘন্টাই করলাম, আজকে এতটুকুই। দেখা হবে পরবর্তী শুক্রবার। সবাইকে রমজান মোবারক। সবাই আজকে তারাবি নামাজটা পড়ে নিও। ইনশাল্লাহ রোজার মাসটাতে আমরা ম্যাক্সিমাম প্রায়োরিটি দিয়ে পরিশ্রম করে একটা ভালো আউটপুট জেনারেট করবো। এই রোজার মাসেই ডু অর ডাই 2.0 কোর্সটা নিয়ে আমরা অনেকটা দূর আগায় যাবো ইনশাল্লাহ। ওকে ফাইন। আর আগামীকালকেই আমি আজকেই টাইমটা সেট করে আগামীকালকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে রোজার মাসটা জুড়ে কোন টাইমে আমাদের ক্লাস হবে, ঠিক আছে? এটা ভালো বলছো, রুদ্র বলছো 2:30টা থেকে 4টা, এইটাই মনে হয় প্রবাবিলি সবথেকে গুড টাইম, আমি ওইটাই বোধহয় পিক করবো। ওকে, তো সবাই নামাজে যাও, আজান দিয়ে ফেলছে, সবাই রেডি হয়ে হচ্ছে গিয়ে নামাজে যাও, নামাজটা পড়ে হচ্ছে গিয়ে সবার জন্য দোয়া কইরো। এবং আমিও তোমাদের সবার জন্য দোয়া রাখি, এই রোজাটা যেন সবার ভালো যায়, সবাই যেন নিজের লক্ষ্যে ইবাদত বন্দিগির সঙ্গে সঙ্গে পড়ালেখাটা চালাইতে পারে। আল্লাহ হাফেজ, গেলাম, বাই, টেক কেয়ার।